আগরতলার বুকে একটি রাস্তা আছে কর্নেল মহিম ঠাকুর সরণি। শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন সেই রাস্তা দিয়ে চলাফেরা করেন। কেউ অফিসে যান, কেউ বাজারে, কেউ বা বাড়ি ফেরেন, কেউ বা বিদ্যালয়ে যান। কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে এই কর্নেল মহিম ঠাকুর আসলে কে ছিলেন? আর এই কর্নেল চৌমুহনী বলতে আমরা কি বুঝি? আর কেন শহরের মাঝখানে এমন একটা চৌরাস্তা রয়েছে যাকে আমরা কর্নেল চৌমুহনী বলি? কেন তার নামে রাস্তার নামকরণ করা হয়েছে? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। কেন আগরতলার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় আজও কর্নেল চৌমুহনী নামে পরিচিত? আর কেন এমন একজন মানুষ যিনি একসময় ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন, আজ ইতিহাসের পাতায় তিনি প্রায় বিস্মৃত? ত্রিপুরার ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে অনেক স্বনামধন্য ব্যক্তি হয়তো ইতিহাসের পাতায় সেইভাবে আলোচিত হন না, আর কর্নেল মহিমচন্দ্র ছিলেন তার একজন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম ত্রিপুরার সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ হন, সেই পথ তৈরির পেছনে ছিলেন একজন মানুষ, তিনি ছিলেন কর্নেল মহিমচন্দ্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য জগদীশচন্দ্র বসু, ঐতিহাসিক যদুনাথ সরকার, নবীনচন্দ্র সেন, দীনেশচন্দ্র সেন বাংলার নবজাগরণের এই দিকপালদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ স্থাপনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি আর কেউ নন, কর্নেল মহিমচন্দ্র ঠাকুর দেববর্মন। কর্নেল মহিমচন্দ্র ঠাকুর দেববর্মন রাধাকিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য এবং বীরেন্দ্র কিশোর মাণিক্য আধুনিক ত্রিপুরার তিনজন রাজার রাজত্বকালে তার কার্যাবলীর বহুমুখী প্রতিভার ছাপ রেখে গেছেন। তিনি ছিলেন প্রশাসক, তিনি ছিলেন কূটনীতিক, তিনি ছিলেন ইতিহাস চিন্তক, তিনি ছিলেন লেখক, তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি রাজা না হয়েও তিনজন মাণিক্য রাজার আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তার নিজের ছেলে সোমেন্দ্রচন্দ্র ঠাকুর লিখেছিলেন, পিতৃদেব ত্রিপুরা রাজ্যের কর্ণধার ছিলেন। সত্যিকার অর্থে আমরা এই কর্ণধারের বিষয়টা দেখব। আজ আমরা জানব সেই বিস্মৃত নায়কের গল্প, যিনি সেনাবাহিনীতে কাজ না করেও কর্নেল হয়েছিলেন। কেন তিনি কর্নেল হয়েছিলেন, কি কি তার ভূমিকা রয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে তার কি ভূমিকা, কূটনৈতিক বিষয়ে তার কি ভূমিকা, ইতিহাস চিন্তক হিসাবে তার কি ভূমিকা রয়েছে এবং ত্রিপুরার ইতিহাসে তিনি কতটুকু ছাপ রেখেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এটা অনেক বর্ণময় তার জীবনী, অনেক বর্ণময় তার কার্যাবলী। এর জন্য পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 তিনটা পার্টে আলোচনা করব কর্নেল মহিমচন্দ্র ঠাকুরের ইতিহাস নিয়ে। আজ আমরা জানব এই বিস্মৃত নায়কের গল্প, একজন মানুষের গল্প যার জীবনকে জানলে আমরা নতুন করে জানতে পারি ত্রিপুরার ইতিহাসকে। তাহলে প্রথমেই শুরু করি জন্ম এবং পারিবারিক পটভূমি। 1864 সালের 22শে জুলাই ত্রিপুরার এক সম্মানিত পরিবারে জন্ম নিল এক শিশু, নাম রাখা হলো মহিমচন্দ্র। সেই সময় কেউ ভাবতেও পারেনি এই শিশুই একদিন ত্রিপুরার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক জীবনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠবে। মহিমচন্দ্রের পিতা ছিলেন ভরতচন্দ্র ঠাকুর। তিনি ছিলেন আগরতলার খাস আদালতের বিচারক এবং রাজদরবারের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। ন্যায়পরায়ণতা, সততা এবং ধর্মনিষ্ঠার জন্য তিনি সর্বজনের শ্রদ্ধা অর্জন করেছিলেন এবং কর্নেল মহিমচন্দ্রের উপর পিতার চরিত্রের বেশিরভাগই প্রতিফলিত হয়েছিল। মহারাজ বীরচন্দ্র মাণিক্যও ভরতচন্দ্র ঠাকুরকে অত্যন্ত সম্মান করতেন।
কিন্তু ভরতচন্দ্রের জীবন সবসময় সুখের ছিল না। পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার জ্যেষ্ঠ ভ্রাতা নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে পারিবারিক সম্পত্তি নিয়ে নানা বিরোধ দেখা দেয়। সেই সময় অনেকেই আদালতের দ্বারস্থ হতেন, মামলা মোকদ্দমা করতেন, কিন্তু ভরতচন্দ্র ভিন্ন পথ বেছে নিয়েছিলেন, যদিও নিজে তিনি আইনজীবী ছিলেন। তিনি সম্পত্তির জন্য বিবাদে জড়াননি, বরং নীরবে দারিদ্র্যকে মেনে নিয়েছিলেন। এই সিদ্ধান্ত তার চরিত্রের পরিচয় বহন করে, এই সিদ্ধান্ত তার চরিত্রের শ্রেষ্ঠ দিক বহন করে। তিনি সম্পদের চেয়ে মর্যাদাকে বড় মনে করতেন। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন তার সহধর্মিণী সাবিত্রী দেবী, অর্থাৎ মহিমচন্দ্রের মায়ের নাম ছিল সাবিত্রী দেবী। সাবিত্রী দেবী ছিলেন অসাধারণ বুদ্ধিমতী, দৃঢ়চেতা এবং কর্মক্ষম নারী। তার পরামর্শ ও দূরদর্শিতার ফলেই ভরতচন্দ্র ধীরে ধীরে রাজদরবারে নিজের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হন। পরিবারে ফিরে আসে সচ্ছলতা, আর এই সাবিত্রী দেবীর গর্ভেই জন্ম নেন মহিমচন্দ্র। পরবর্তীকালে মহিমচন্দ্রের মধ্যে যে তীক্ষ্ণ বুদ্ধি, আত্মমর্যাদা এবং দৃঢ়তা দেখা যায়, তার অনেকটাই ছিল মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এবার আসছি বাল্যকাল এবং তার প্রতিভার বিকাশ। শৈশব থেকেই মহিমচন্দ্র ছিলেন অন্যদের থেকে আলাদা। তিনি শুধু পড়াশোনা ভালো ছিলেন এমন না, তার মধ্যে ছিল পর্যবেক্ষণের ক্ষমতা। তিনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন। তার ছিল প্রচুর আত্মবিশ্বাস। রাজপরিবার এবং ঠাকুর পরিবারের বালকেরা একসঙ্গে বড় হতেন। দুর্গাপূজার সময় প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে তারা নদীর ধারে যেতেন। একবার এমনই এক অনুষ্ঠানে সবাই বিসর্জনের দৃশ্য দেখছিলেন। হঠাৎ দেখা গেল বালক মহিমচন্দ্রের ছিপে একটি বড় মাছ ধরা পড়েছে। মুহূর্তের মধ্যেই তিনি মাছটিকে টেনে তুললেন। চারপাশে সবাই বিস্মিত হয়ে গেল। ঘটনাটি সামান্য মনে হতে পারে, কিন্তু সেই সময় রাজপরিবারের সদস্যরা তার উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস লক্ষ্য করেছিলেন। এই ধরনের ছোট ছোট ঘটনা ধীরে ধীরে তার অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিতে শুরু করে। এবার আসছি আত্মমর্যাদাবোধের পরিচয় কিভাবে গড়ে উঠল। মহিমচন্দ্রের জীবনের একটি ঘটনা তার চরিত্রকে সবচেয়ে বেশি পরিবর্তন করে দিয়েছিল। তখন তিনি বালক। তার শিক্ষার জন্য একজন কর্মচারীকে শিক্ষক হিসাবে নিয়োগ করার প্রস্তাব উঠেছিল। সাধারণত এমন প্রস্তাব একটি শিশু অন্যভাবে নেয় না এবং আনন্দিত হয়, কিন্তু মহিমচন্দ্রের উত্তর ছিল ভিন্ন। তিনি বলেছিলেন, বড় হইয়া যখন আমি বড় চাকুরি করিব, তখন একজন সামান্য মহুরী যদি বলে আমি তোমার গুরু ছিলাম, তবে সেই অপমান আমি সহ্য করতে পারবো না। তাই আমার জন্য হয় একজন স্বনামধন্য শিক্ষক নির্বাচন করো, আর না হলে আমি আমার নিজের শিক্ষা নিজেই গ্রহণ করব। ভাবুন, একটি শিশু, তার বয়স তখন খুব বেশি নয়, কিন্তু তার আত্মমর্যাদাবোধ কতটা প্রবল হলে এমন কথা সে বলতে পারে। এই উত্তর শুনে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কিন্তু পরবর্তী জীবনে মহিমচন্দ্র প্রমাণ করেছিলেন তার এই আত্মবিশ্বাস অহংকার ছিল না, এটি ছিল নিজের যোগ্যতার উপর অটল বিশ্বাস। তাহলে এই ছিল কর্নেল মহিমচন্দ্রের প্রথম জীবনের কিছু ঘটনা। আমরা এই ভিডিওটার দ্বিতীয় ভাগে গিয়ে দেখব যে তার জীবনের কি কি পরিবর্তন হয়েছে, তার বেড়ে ওঠা, শিক্ষা জীবন, কুমিল্লা থেকে কলিকাতায় আসা এবং কলিকাতার থেকে ত্রিপুরায় আসা, আর রাজপরিবারে তার কর্মজীবন। তাহলে পরের পার্টটা অবশ্যই দেখবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।